আমি আমি লাটুকে যে বললাম যে আমি একটা পদ্মশ্রী হলাম, আমি একটা সম্মানিত লোক হলাম, একটা ঘর আমার ছেলের নামে হোক কি একটা মেয়ের নামে হোক একটা ঘর করলাম, তো উনি আমাকে দিলেন না। বলে যে তোমার ছেলে ফরওয়ার্ড ব্লক করে, এই পরিবেশে ভালো না, এরা কেউ আমাকে সহ্য করতে পারে না। একবার চিরদিন চিরদিন, আজকে না, চিরদিন করে গেছে। লোক রতন কাহার, সবাইকে জানাই নমস্কার। 90 ছুঁই ছুঁই এই মানুষটি বীরভূমের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, কিন্তু তার আর্থিক অবস্থা, তাকে ঘটা করে বিভিন্ন গুণীজন সংবর্ধনা দিলেন, বিভিন্ন সংগঠন, প্রশাসন, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও সম্মান দিয়ে একেবারে জয় জয়কার করে তুললেন, কিন্তু তারপর আর কেউ খোঁজ নেয় না। এমনকি স্থানীয় পুরসভাও একটি বাড়ির জন্য আবেদন করলেও সেই বাড়িও দেননি। তার আগে একটি বাড়ি মিলেছে, ফলে তার ছেলেদের নামে আর বাড়ি দেওয়া যাবে না। এই এক কুডরির ঘর, সেখানেই রান্না করা, সেখানেই খাওয়া এবং সেখানেই শোয়া। পদ্মশ্রী রতন কাহারের রোজ নামচা এটাই। এইভাবে আমার চলে গেল জীবনটা। আমি জীবনটা ঠিক গান করেই পার করে দিলাম। এই ছেলেরা যে কী করবে, এই সম্বর্ধনা রাখার আমার জায়গা নয়। এই তো ঘর, সরকার ঘর করে দিয়েছে, কিন্তু খুবই আমার পয়সা, আমার ঘরটাতে খুবই লাভ করেছে ওরা, খুবই লাভ করেছে। আমি আমি লাটুকে যে বললাম যে আমি একটা পদ্মশ্রী হলাম, আমি একটা সম্মানিত লোক হলাম, একটা ঘর আমার ছেলের নামে হোক কি একটা মেয়ের নামে হোক একটা ঘর করলাম, তো উনি আমাকে দিলেন না। বলে যে তোমার ছেলে ফরওয়ার্ড ব্লক করে, এইগুলো আমাকে দিল না। আমি নিজের মুখে যে বলো না, আমি কোনো দিন কোনো কাছে কোনো জিনিস চাই না, কিন্তু লালটুকে আমি যে বলছিলাম হ্যাঁ কাউন্সিলর তো দিল না। এই তো ব্যাপার আমার ভাগ্য। এই কথা বলবো, আমাকে পাবলিকে খুব ভালোবাসে। আমি যে পরিবেশ আছি, এই পরিবেশে ভালো না, এরা কেউ আমাকে সহ্য করতে পারে না। এই যে দুয়ার ঘরের সামনে একবার চিরদিন চিরদিন, আজকে না, চিরদিন করে গেছে। মানে গোটা বিশ্বে ভারতবর্ষে সম্মান পাচ্ছেন, হ্যাঁ, পাড়াতে সম্মান পাচ্ছেন। এই আমার খুব বড় দুঃখ, আক্ষেপ, বাবাই সম্মান পাচ্ছে। এই একটা কথা কি জানেন তো, জগন্নাথের হাত নাই, পা নাই, কিন্তু চোখ তো আছে। সেই জগন্নাথ আমাকে এই সম্মান দিয়েছে। আমি পদ্মশ্রী রাষ্ট্রপতির হাতে পুরস্কার পেয়েছি, আমি খুব সম্মানিত হয়েছি, আমার সম্মানের তুলনা হয় না। কিন্তু আমার পরিবেশটা, আমার ঘরের ফ্যামিলি, আমি যে অবস্থায় ছিলাম আমি সেই অবস্থায় আছি। এই মনের দিক থেকে বা আমার যে শত্রু ছিল সব, যারা আমাকে বঞ্চিত করেছিল, তাদের কাছ থেকে এখন আমি খুবই সুখী আছি। সেই জন্য আমি ওইরকম আছি। আমি একমাত্র পেয়েছি ওই সেই বাচ্চা বলে ভদ্রলোক, ওই আমাকে 5,000 টাকা দিয়েছিল, আমি তার কাছ থেকে পেয়েছি। তার মধ্যে 1 লাখ টাকা আমি খরচা করছি, আর 4 লাখ টাকা আমি ম্যানেজ করছি। আর মাসে আমার আমার একটা বুকের কমপ্লেন আছে, আমার হার্টের দোষ আছে, হার্টের। আমি ডাক্তার আচার্যকে দেখাই আছি, মলয় আচার্যকে। তো মাসে 2,000 টাকার ওষুধ কিনতে হয়, এটা একটা মাস্টার আমার দায়, আমার ওষুধটা খেতেই হয়। একটা দাদা বলেন যে শুনেছিলাম যে যখন আপনি রেডিওতে সুযোগ পান ওই 1972-74 সাল নাগাদ, সেই সময় রেডিওয় আমি কিছুদিন গান করলেন, তারপর হঠাৎ করে গান আপনার বন্ধ করে দেওয়া হলো। এই কারণটা কি মনে হয়েছিল আপনার? রেডিওতে 72 সালে যখন গান করতাম, তখন ওই বড় লোকি বেটি গানটা আমি লিখেছিলাম। কিন্তু হলো কি, দিলরা কিছু কিছু মানুষ ওই প্রসার ভাই না কি ভারতী বলে, তারা এলো রেডিওতে, নিয়ে আমাকে জিজ্ঞেস করলো একদিন যে তুমি অডিশন নিয়েছো? আমি অডিশন দিই। আমি জেলা বেতার থেকে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসছে। আমি স্বপ্ন চক্রবর্তী, দেবদাস চক্রবর্তী, এরা সঙ্গে আমাদেরকে রেকর্ডিং করে নিয়ে এসে তাদের দিল্লিতে নির্বাচন করে আমাদেরকে এখান থেকে কী বলে অনুষ্ঠান দেয়। তো আমরা সেইভাবে অনুষ্ঠান করতে আসি। ওরা কি বললে আমাদের কিছু লাগবে, কিছু পয়সা আমাকে দিতে হবে। আমি মনে দেখুন, আমি রাস্তা থেকে উঠে এসেছি, তো আপনারা যদি পয়সা আপনারা বিচার করবেন, আপনারা যা ভালো বুঝুন তাই করবেন, আমি কিন্তু পয়সা দিতে পারবো না, আমাকে বাদ দিয়ে দেবে। এত রেডিওতে গান করলে তাও কিছু পেয়েছিলাম 1200 টাকার মধ্যে হলো, তখন আমাকে বাদ দিয়ে দেবে। আমি এই বড় লোকের বেটি গানটা আমি রেডিওতে তাই গিয়েছিলাম। আবার বলাই পাহাড়ি তখন ছিল। আজকে কিন্তু ওরা থাকলে পর কি আনন্দ হতো না, কেউ বেশি দেয়, ওরা কেউ বেশি দেয়। একটা বলুন যে আমরা বাঙালিরা চিরকালকে বলা হয় কাঁকড়ার জাত। কেউ যদি গ্রাম থেকে একজন জরাজীর্ণ পোশাকে শ্যামবর্ণের ব্যক্তি গান বা একটু এগিয়ে যান, তখন আমরা সে টেনে ধরি বা তার শিল্পটাকে ঠিক কদর দিই না। কোথাও একটা মনে হলো বাদশা মিত্র আপনাকে কদর দিল জানার পর। হ্যাঁ, বাদশা কিন্তু একটা অবাঙালি না,
হ্যাঁ। অবাঙালি তো, বাঙালি না এটা কিন্তু হতো না। বাঙালিরা কিছু কিছু বাঙালি যখন স্বপ্না চক্রবর্তী রেকর্ডিং করলো, রেডিও এই আমার গানটা করলো, তখন কিন্তু এত সমর্থন কেউ করে না। কিন্তু যখনই বাচ্চা এই গানটা করলো, তখন কিন্তু বাঙালিরা কিন্তু করে চেপে ধরলো। সবাই কিন্তু আমাকে স্বীকৃতি দিল এক কথা, যে এটা রতন কাহার গান, তুমি গানটাকে নিয়ে তুমি এরকম করছো। বলে যে ও কোন হয়, রতন কাহার কোন হয়, আমি তো পছন্দ নেই। তারপরে ওনাকে আমি পয়সা চাই না, একটি কথা বলি পয়সা ছিল, কিন্তু উনি আমাকে কৃপা করে খুব দয়া করে আমাকে 5 লাখ টাকা দিয়েছে। এখন পর্যন্ত কত গান লেখা হলো আপনার গোটা আমার গান জীবনে? অনেক লিখেছি, তাও সংখ্যায় কত হতে পারে? তা হতে পারে প্রায়, অনেকে তো বলে 2000, কিন্তু সবটা আমার হৃদয় আছে। আমি যখন দেখি কাকে কোথাও গিয়ে দেখি সেখানে আমি গান করি। হ্যাঁ। এই এই আমার অনেক গান, প্রচুর গান। আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো ভাই সবাই, গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে, গাছে জল দিয়েছে, সার মাটি দিয়েছে, ভারত সরকার ভাই, দেখো গো সবাই, আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো গো সবাই। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। লোকশিল্পী রতন কাহার সবাইকে জানাই নমস্কার। এটা পাওনা ছিল আরো আগে দরকার, এটা পাওনা ছিল আরো আগে দরকার, শুধু সময়ের অপেক্ষা, দেখো ভাই সবাই, আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো ভাই সবাই, আমার মরা গাছে ফুল ফুটেছে, দেখো ভাই সবাই। অসাধারণ, অসাধারণ। সকাল থেকে রাত যে ছুটে বেড়ায় গানের টানে, সুরের টানে, তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কটা দিনই বা আর তার বাঁচবেন? 90 ছুঁই ছুঁই এই জরাজীর্ণ মানুষটি গলার জোর নিয়ে এখনও বলছেন, এখনও গেয়ে উঠছেন, বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল। যে গানে উদ্বেলিত আজ সমুদ্র সমুদ্র, সব দিকের মানুষ, বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের মানুষও এই গানে মোহিত হয়ে গিয়েছে। কিন্তু রতন কাহার, তার অবস্থার কিছু বদল হয়নি। বীরভূম থেকে সৌম্যদীপ, দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।